মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য আমাকে সুযোগ দিয়েছেন বলে আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে, যিনি বঙ্গবন্ধুর উপর একটি অপূর্ব প্রস্তাব এনেছেন। মহামান্য রাষ্ট্রপতি একটি অসাধারণ ভাষণ দেয়, তাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি নিজেকে ধন্য মনে করি। আমার জীবনে জাতির পিতা সাহচর্য আসার সুযোগ হয়েছে, তেমনি তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কাজ করতে গিয়ে দেখেছি মহান এই দুই নেতার বিচক্ষণতা, প্রজ্ঞা, জ্ঞান, দেশ ও জাতির ব্যাপারে তাদের আন্তরিকতা, দূরদর্শিতা এবং সর্বোপরি সকল মানুষের প্রতি তাদের ভালোবাসা অনন্য, অকল্পনীয়, অনুকরণীয়। আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধুকে যখন এক বিদেশি সাংবাদিক ডেভিড স্ট্রট জিজ্ঞেস করেছিল আপনার সবচেয়ে বড় শক্তি কী, উনি বলেছিলেন আই লাভ মাই পিপল। তারপর পরপরই সে জিজ্ঞাসা করে আপনার সবচেয়ে বড় দুর্বলতা কী, তিনি বলেছিলেন আই লাভ মাই পিপল টু মাচ। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের জীবনমানের উন্নয়নে তিনি সারাটি জীবন দিয়ে আমাদের জন্য এক সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা তৈরি করে গেছেন। আমি বিনম্র চিত্তে ওনার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আজকের এই বিশেষ অধিবেশনে আমি আরেকজনকে বিশেষভাবে স্মরণ করতে চাই, যিনি বাংলাদেশের প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে বাঙালির মুক্তি সংগ্রামে ছায়ার মতো ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সম আসনে অধিষ্ঠিত করেছেন। তিনি হচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তার প্রতিও রইল সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, একটি চেতনা ও দর্শনের নাম। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর আগে ও পরে বহু খ্যাতিনামা রাজনীতিবিদ এসে এদেশে জন্মেছিলেন, কিন্তু এমন কেউ বাঙালি জাতিকে জাগাতে পারেননি। বঙ্গবন্ধু তার নেতৃত্বের সম্মোহনী শক্তির এক জাদুকর স্পর্শে ঘুমন্ত প্রধানত বাঙালি জাতিকে জাগিয়ে তুলে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করেছিলেন। অতঃপর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরাধীনতার গ্লানি থেকে জাতিকে মুক্ত করে এনে দিয়েছেন রক্তিম লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের মানুষের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা। তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি মানুষের ন্যায্য অধিকার আদায়ে সবসময় স্কুলের ছাত্রাবস্থা থেকে পরিণত জীবনে সংগ্রাম করেছেন, জীবনও দিয়েছেন। পাকিস্তানের 24 বছরের মধ্যে প্রায় 14 বছর তিনি জেলে নির্যাতিত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্যে। তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি নিজেই যেমন স্বাধীনতার স্বপ্ন দেখতেন, সোনার বাংলার স্বপ্ন দেখতেন, অন্যদের মধ্যেও তিনি তা গ্রথিত করে গেছেন। আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধুর কারণে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমাদের সৌভাগ্য বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর হাতে গঠিত সংগঠন আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করায় আমরা বঙ্গবন্ধুর 100 জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জুবিলি পালন করার সুযোগ পেয়েছি। তাই জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করায় মুজিববর্ষ একটি আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। জন্ম শতবার্ষিকী উপলক্ষে কানাডা, নাইজেরিয়া, ভুটান কর্তৃক স্মারক ডাকটিকিট ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এবং ইউনেস্কো কর্তৃক একটি লেগো প্রণীত হয়েছে, যা বাংলা এবং জাতিসংঘের দাপ্তরিক ভাষাসহ 7টি ভাষায় অনুদিত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমি মূলত বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির উপর আলোচনা করতে যাচ্ছি। রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে বঙ্গবন্ধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রাধান্য দিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বঙ্গবন্ধুর যুদ্ধের ভয়াবহতা নির্মমতা উপলব্ধি করেন, আর পাকিস্তান আমলে বাংলাদেশের প্রতি জুলুম নির্যাতনের প্রতিরোধের আন্দোলনে তিনি তো সম্মুখ যোদ্ধা। এমন অভিজ্ঞতা থেকে বঙ্গবন্ধু সবসময় শান্তিপূর্ণ আইনানুগ সমাধানের নীতি গ্রহণ করেন। রাজনীতি ধারাপাটের শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিতেন, যার প্রকাশ ঘটে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো বলয়ে না গিয়ে তিনি বন্ধুত্বের উদার বার্তা নিয়ে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন। বঙ্গবন্ধুর শান্তিপূর্ণ নীতির উদাহরণ উঠে এসেছে তারই লেখা আমার দেখা নয়া চীন গ্রন্থে। 1952 সালের সেপ্টেম্বরের পিকিং শান্তি সম্মেলনে যোগদান নিয়ে তিনি লিখেছেন, আই কোট, হঠাৎ সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ এলো পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করতে হবে। পাকিস্তান শান্তি কমিটি আমন্ত্রণ গ্রহণ করেছে, পূর্ব বাংলা থেকে কয়েকজনকে যেতে হবে, 37টি দেশ এতে যোগদান করবে। অনেকে বলতে পারেন, কমিউনিস্টের শান্তি সম্মেলনে আপনারা যোগদান করবেন কেন? আপনারা তো কমিউনিস্ট না। কথাটা সত্য যে আমরা কমিউনিস্ট না, তথাপি দুনিয়ায় আজ যারাই শান্তি চায় তাদের শান্তি সম্মেলনে আমরা যোগদান করতে রাজি। রাশিয়া হোক, আমেরিকা হোক, ব্রিটেন হোক, চীন হোক, যেই শান্তির জন্যে সংগ্রাম করবে তাদের সাথে আমরা সহস্র কণ্ঠে আওয়াজ তুলতে রাজি আছি। আমরা শান্তি চাই, আনকোট। প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে বঙ্গবন্ধু বলেন, বিশ্বের সকল রাষ্ট্রের সাথে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। এর মধ্যে আমাদের জনগণের বৃহত্তম কল্যাণ নিহিত রয়েছে। সেজন্য প্রতিবেশীদের মধ্যে বর্তমান বিরোধসমূহের নিষ্পত্তির উপর আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করছি, আনকোট। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সারা জীবনই ছিলেন অহিংস, মানবপ্রেমী, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপ্রিয়। তিনি চেয়েছিলেন আন্তর্জাতিক রাজনীতির কোনো জোট নয়, বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। সকলের সঙ্গে আন্তরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্কের মাধ্যমে স্বাধীন জোট নিরপেক্ষ নীতি অনুসরণ, অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ, সমতা, ভৌগোলিক অখণ্ডতা, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি নিয়ে বঙ্গবন্ধু পররাষ্ট্রে ঘোষণা করেন। আমাদের স্বাধীনতা অর্জনে প্রতিবেশী ভারত সর্বতোভাবে সাহায্য করে। ভারতের বন্ধু সোভিয়েত ইউনিয়ন আমাদের জন্য বারবার ভিটো দিয়েছে। অপরপক্ষে যুক্তরাষ্ট্র সরকার আমাদের বিরোধিতা করে পাকিস্তানকে অস্ত্রশস্ত্র গোলা বারুদ দিয়ে গণহত্যায় সাহায্য করেছে। সে সময়ও যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে সুসম্পর্ক ছিল না। এমন অবস্থায় বঙ্গবন্ধু কোনো ব্লকের অনুসারী না হয়ে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ঘোষণা করেন, যা আজও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি ও মূল মন্ত্র। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধে ভারতের অবদানের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে তার পরিকল্পনা ছিল সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণ। 1972 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের কলকাতায় বঙ্গবন্ধু প্রথম সরকারি সফর যান। 6 ফেব্রুয়ারি তার সম্মানে দেওয়া এক নাগরিক সম্বর্ধনায় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সুস্পষ্ট প্রশ্ন করে জিজ্ঞেস করেন, হাইকোর্ট, মুক্তিযুদ্ধের সময় ভারতীয় যেসব সৈন্য বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করেছিল তারা কবে বাংলাদেশ থেকে প্রত্যাহত হবে? পরবর্তী 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই ভারতীয় সৈন্যরা বাংলাদেশ থেকে চলে যায়। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশই আছে যেখানে এত অল্প সময়ের মধ্যে বিদেশি বিজিত সৈন্য বিদায় নেয়। এ সম্ভব হয়েছিল একমাত্র বঙ্গবন্ধুর দৃঢ় চিত্ততা, ক্যারিসমেটিক লিডারশিপ অ্যান্ড ডায়নামিক ব্যক্তিত্বের জন্যে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু স্বাধীনতা লাভের মাত্র 3 বছরের মাথায় বাংলাদেশের 126টি দেশের স্বীকৃতি অর্জন করেন। শুরুর দিকে বাংলাদেশকে নিয়ে আরব ও মুসলিম দেশগুলো খানিকটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু তার সেই সম্মোহনীয় ব্যক্তিত্বের কারণে অতি অল্পই সময়ের মধ্যে তারাও আমাদের দলে আসে। মাননীয় স্পিকার, শান্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করায় অল্প সময় সদ্য স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মহলে সুপরিচিত হয়ে ওঠেন।
বাংলাদেশ আন্তর্জাতিক দরবারে শান্তির মডেল হিসাবে পরিচিতি পেতে থাকে। 1972 সালের অক্টোবরে চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলনে অনবদ্য ভূমিকা রাখায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পৃথিবীর 140টি দেশের শান্তি পরিষদের প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধুকে এই পদকের জন্য প্রস্তাব গৃহীত হয়, যা পুরো বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। 1973 সালের মে মাসে বিশ্ব শান্তি পরিষদ ঢাকায় দুদিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন 23 মে জাতীয় সংসদের উত্তর প্লাজায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক পরিয়ে দেয়। এ সময় বিশ্ব শান্তি পরিষদে যোগ দিতে আসা সারা বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পদক পরিয়ে দেওয়ার সময় বিশ্ব শান্তি পরিষদের সে সময়ের মহাসচিব রমেশ চন্দ্র বলেন, আই কোট, শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে। মাননীয় স্পিকার, 1973 সালের 5 থেকে 9 সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোট নিরপেক্ষ সম্মেলনের শীর্ষ সম্মেলন। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ক্ষুধা দারিদ্র্যমুক্ত পৃথিবীর গড়তে বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানান এবং 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 29তম অধিবেশনে বক্তৃতা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর। সেই ভাষণটি ছিল সমগ্র বিশ্বের অধিকার হারা সুশিক্ষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার ভাষণ। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার একটি বলিষ্ঠ উচ্চারণ ও সাহসী পদক্ষেপ। 17 মিনিটের সেই ভাষণে তিনি প্রায় 30টি ইস্যু তুলে ধরেন, যা এখনও মানব জাতিকে নাড়া দেয় এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশের পররাষ্ট্রের মূল প্রতিপাদ্য অতি সুন্দরভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন, যা এখনও বাংলাদেশ। মাননীয় মন্ত্রী 2 মিনিট। থ্যাংক ইউ। বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেন এবং বাংলা ভাষার প্রতি তার অকথ্য যে সম্মানবোধ সেইটা সুপ্রতিষ্ঠিত করেন। সুখের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বক্তৃতা ইউএনওতে বাংলায় দিয়ে আসছেন। বঙ্গবন্ধু উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন, আই কোট, বাংলাদেশ প্রথম হইতে শান্তিপূর্ণ সহ অবস্থান ও সকলের প্রতি বন্ধুত্ব এই নীতিমালার উপর ভিত্তি করিয়া জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করিয়াছে। আজ পর্যন্ত বাংলাদেশের নীতি হচ্ছে সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিরূপ বা শত্রুতা নেই এবং এর ফলে বিশ্বসভায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত সম্মানের ও সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আমি যখন জাতিসংঘে ছিলাম তখন যতগুলো নির্বাচনে প্রতিযোগিতা করেছে প্রায় 52টি কমিটিতে আমি নির্বাচিত হই। এর মূল কারণ হচ্ছে বঙ্গবন্ধু সেই নীতি, আমাদের কোনো শত্রু দেশ নাই, সকলের সাথে বন্ধুত্ব, এর কারণেই সম্ভব হয়েছে এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধু বলেন, আই কোট, আন্তর্জাতিক ঘোষণা অনুযায়ী প্রত্যেক মানুষের স্বাস্থ্য ও পরিবারের কল্যাণের জন্য পর্যাপ্ত জীবনযাত্রার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা ওই ব্যাপারে সম্পূর্ণ সচেতন যে বর্তমান অর্থনৈতিক সংকটে শুধুমাত্র শান্তি ও আন্তর্জাতিক সমঝোতার পরিবেশই এই প্রবলেম সমাধান করতে পারে, আনকুট। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু দারিদ্র্য, ক্ষুধা, রোগ, অশিক্ষা, বেকারত্বের বিরুদ্ধে জাতিসংঘে সংগ্রাম করায়। আমি ভাবলাম আমাকে 5 মিনিট দিয়েছেন না মাননীয় স্পিকার, আমাকে কি 5 মিনিট দিয়েছিলেন? জি না, 2 মিনিট দিয়েছিলাম। যে 2 মিনিট দিয়েছিলাম, আমাকে আরেকটু সময় দিলে খুশি হব। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনি আরো 3 মিনিট। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জোরালো অঙ্গীকার করেন এবং সুখের বিষয় আজ জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ 1 নম্বর অবস্থানে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের প্রায় 1 লক্ষ
পক্ষ 65,000 শান্তিরক্ষী নিয়োজিত হন এবং দেশ ও দেশের জন্য তারা সুনাম বইয়ে নিয়ে আসেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পদাঙ্ক অনুসরণকে পাক ভারত উপমহাদেশে শান্তির দূত হিসাবে সমধিক প্রতিষ্ঠা অর্জন করেছেন। বঙ্গবন্ধু বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার প্রমাণের জন্য উপমহাদেশে আপোষ মীমাংসার পদ্ধতিকে আমরা জোরদার করিয়াছি। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের অভ্যুদয় প্রস্তুতপক্ষে এই উপমহাদেশের শান্তির কাঠামো ও স্থায়িত্ব প্রতিষ্ঠার ব্যাপারে অবদান সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর ভাষণটি প্রফেটিক এই জন্যে যে আজ শেখ হাসিনার কারণে উপমহাদেশে বাংলাদেশ ন্যায় নীতি পরিপক্কতা ও সমঝোতার পররাষ্ট্র নীতি প্রচলন করেছে। বাংলাদেশ ভারত মিয়ানমারের সঙ্গে জাতিসংঘের সমঝোতায় কোনো প্রকার যুদ্ধ বা ক্ষয়ক্ষতি ছাড়া আইনের মাধ্যমে সমুদ্র সীমার সমস্যার সমাধান করতে পেরেছে। 65 বছরের অমীমাংসিত বেরুবাড়ি সীমান্ত ছিটমহলগুলোর হস্তান্তর শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ ভারত নেপাল ভুটান ও মিয়ানমারের মধ্যে ট্রানজিট যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে এক নতুন সম্ভাবনার দ্বার উদ্ঘাটিত হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ শান্তির অগ্রদূত হিসেবে শুধু ভারত উপমহাদেশ স্বীকৃতি লাভ করেনি, আজ সারা বিশ্বে বাংলাদেশ শান্তির মশাল নিয়ে সুনাম বয়ে নিয়ে এসেছে। বিশেষভাবে উল্লেখ্য যে সারা বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির সংস্কৃতির প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বাংলাদেশ মনে করে মানব জাতির মধ্যে বর্ণ ধর্ম শ্রেণী গোত্র ইত্যাদিগত বৈষম্যের কারণে হিংসা দেশ এবং জাত তৈরি হয়, তা দূর করে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা প্রতিষ্ঠিত করতে পারলেই মানুষের সংঘাত খুন খারাপি অশান্তি ও যুদ্ধ বিগ্রহ কমানো যেতে পারে। লক্ষ লক্ষ নিরীহ জনগণ তাদের বিঠামিটি ছেড়ে দেশান্তরে মানবেতর জীবনযাপন করছে। এই শান্তির সংস্কৃতির প্রসারে বাংলাদেশ আজ বিশ্ব নেতা। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু জাতিসংঘে আগ্রাসনের বিরুদ্ধে, অস্ত্রের জঞ্জানের বিরুদ্ধে, বেআইনিভাবে ভূখণ্ড দখলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, উপনিবেশিকতার বিরুদ্ধে, বৈষম্যবাদ ও মানবতা বিরোধীদের বিরুদ্ধে, মানবিক মরণাস্ত্রের বিরুদ্ধে, এমনকি অস্ত্র প্রতিযোগীদের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তোলেন এবং একই সঙ্গে নির্যাতিত জনকের অধিকার আদায়কে সমর্থন দেন। তিনি ক্ষুধা দারিদ্র্য রোগমুক্ত এক উন্নত বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে বিশ্বের শুধু নেতৃত্ব নয় সাধারণ জনগণের হৃদয় স্পর্শ করেন। তিনি জাতিসংঘে ঘোষণা করেন, আপনি 1 মিনিটের মধ্যে দয়া করে শেষ করুন। দিচ্ছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে 50টির মতো রাষ্ট্র বা সরকার প্রধানের সফরসহ বিভিন্ন পর্যায়ে শতাধিক সফর অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু সরকারের সফল কূটনীতির জন্য। এই অল্প সময়ে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতায় নানা বিষয়ে 70টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে। সবার সাথে বন্ধুত্ব রক্ষায় যে মিশন নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, কয়েক বছরের মধ্যে তার শতভাগ সুফল ভোগ করতে থাকে বাংলাদেশ। 75-এর 15ই আগস্ট না হলে হয়তো বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যেত। আসার কথা, বঙ্গবন্ধু সেই দেখানো পথেই এগুচ্ছে বাংলাদেশ। আমি একটি কবিতা দিয়ে শেষ করি। এই বাংলার আকাশ বাতাস সাগর গিরি ও নদী ডাকিছে তোমায় বঙ্গবন্ধু ফিরিয়ে আসিতে যদি। হেরিতে এখনো মানব হৃদয়ে তোমার আসন পাতা, এখনো মানুষ সরিছে তোমারে মাতা পিতা বোন ভ্রাতা।